মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি এখন চলে এসেছি আলিপুর। আর আমার পেছনেই দেখতে পাচ্ছ আলিপুর মিউজিয়াম লেখা আছে, ওটা হচ্ছে আলিপুর জেল মিউজিয়াম। আগে যেটা সংশোধনাগার ছিল আলিপুর, সেটাই এখন মানে বেশ কিছুদিন হয়ে গেল, বেশ কয়েক বছর হয়ে গেল আলিপুর মিউজিয়াম হয়ে গেছে, জেল মিউজিয়াম হয়ে গেছে। আজকে আমি এখানেই চলে এসেছি, আর আজকে আমি তোমাদেরকে এই পুরো মিউজিয়ামটা ঘুরে দেখাবো। আমি তন্ময়, আর তোমরা আছো ট্রাভেল উইথ তন্ময়ের সাথে। সকাল সকাল চলে এসেছি, দেখো কীরকম কাঠপাতা রোদ উঠে গেছে। চলো ভেতরে ঢুকি, বাইরে আর দাঁড়িয়ে কথা বলে লাভ নেই। এখন ভেতরে ঢুকি, ভেতরে ঢুকে টিকিট কাটতে হবে, তারপর পুরো মিউজিয়ামটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। চলো। ঢুকে পড়েছি মিউজিয়ামের ভেতরে। পার্কিং লট হচ্ছে এই দিকটা, কফি হাউস, আর টিকিট কাউন্টারটা হচ্ছে এই দিকে, এন্ট্রি ওই দিকে। চলো টিকিটটা কেটে নিই। শর্মিতা ছাওয়ায় দাঁড়িয়ে আছে, খুব রোদ উঠেছে সকাল সকাল। সকাল সকাল প্রচুর রোদ উঠে গেছে। চলো টিকিটটা কেটে নাও। খাবার দাবার বাইরের কিছু অ্যালাউ নেই এখানে। এন্ট্রি ফি 30 টাকা করে দিয়েছে, আগে 20 টাকা ছিল। আর এখানে লাইট অ্যান্ড সাউন্ডেরও ব্যবস্থা আছে, 100 টাকা করে টিকিট। আর টিকিট কাউন্টারটা এইদিকে। চলো টিকিটটা কেটে নিই। এই হচ্ছে ভেতরের। বন্ধুরা, আমরা এই জায়গাটা দিয়ে ঢুকলাম, এই যে এক্সিট লেখা আছে ওইখান দিয়ে আমরা ঢুকলাম। ঢুকে এইদিকে একটা রাস্তা চলে গেছে, আমাদের এই রাস্তা দিয়ে যেতে হবে। আর এই যে মিউজিয়ামের মানচিত্র, 1 নম্বর টিকিট কাউন্টার, 2 নম্বর অফিস ঘর, এইগুলো সব আছে। চলো সামনের দিকে এগোই। এই যে 2 নম্বর, এটা হচ্ছে অফিস ঘর। আম শেষ, কিন্তু আম গাছে আমগুলো এখনো ছোট ছোট এই গাছে। চলো ভেতরে যাই। লোক একদম ফাঁকা, যা রোদ উঠেছে সকাল সকাল, আর লোক কেউ নেই। আমরাই দেখছি, আমরা দুজনেই আছি এখানে আপাতত। রোদ দূরে আর কেউ বেরোয়নি। ওই যে দুজনকে দেখা যাচ্ছে দূরে, আমরা ওই দিকেই যাব। চলো চলেই এসেছি। দেখো এই সোজাই দেখাচ্ছে এই রাস্তায় ফাঁসির মঞ্চ, নেহেরু কক্ষ, নেতাজি কক্ষ, চিত্তরঞ্জন দাস কক্ষ, বিধানচন্দ্র রায় কক্ষ, আর যতীন্দ্রমোহন সেনগুপ্ত কক্ষ। মানে এই সব মানুষরা যে যে সেলে বন্দি ছিলেন, সেই সেই সেলের নামগুলো এনাদের নামে করা হয়েছে। চলো যাই। এই দিকটা হলো ফাঁসির মঞ্চ। চলো আগে ফাঁসির মঞ্চে ঢোকা যাক। এই ঢুকে গেছি। আর এটা হচ্ছে কন্ডেমনেশন রুম। এইদিকে আসতে পারো, আসো। ইংরেজ জেলারের একটা মূর্তি দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। আর একটা দামি ফাঁসির দড়ি এখানে। এই একটা জেলের কক্ষ। ঢুকে পড়লাম। এখানে
ঢুকে পড়লাম এখানে। এই হলো জেলের কক্ষ, একটা লাইট আর দুদিকে দুটো শোয়ার জায়গা সিমেন্টের। চলো এবার ফাঁসির মঞ্চের দিকে যাওয়া যাক। বেরিয়ে এই ডান দিকে হলো ফাঁসির মঞ্চ সামনে। আর এই হচ্ছে সামনে হচ্ছে ফাঁসির মঞ্চ। এইটা পুরো পরিসরটা এই রকম গাছগাছালিতে পুরো একদম ভর্তি, দেখতেই পাচ্ছ। এখন আমি বন্ধুরা ফাঁসির মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি। শর্মিতা দূরে দাঁড়িয়ে আছে, ওই যে ভয় আসতে পারছে না এদিকে। ফাঁসির মঞ্চের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি। এই হচ্ছে পুরো জায়গাটা, এই হচ্ছে ফাঁসির মঞ্চ আমার পিছনে। চলো এবার অন্য দিকটা যাওয়া যাক। আমি এখন বন্ধুরা ফাঁসির মঞ্চের ঠিক পিছনে চলে এসেছি। আর এই পেছনের দিকে বোর্ড লাগানো আছে, দেখো বোর্ড টানানো আছে। এই দেখো আলিপুর জেলে যারা যারা শহীদ হয়েছিলেন তাদের লিস্ট এই দিকে ইংরেজিতে লেখা আছে। চলো এবার এই দিক দিয়ে বেরোনো যাক, বাকি জায়গাগুলো এবার তোমাদেরকে আমি ঘুরে দেখাবো। ফাঁসির মঞ্চ থেকে বেরিয়ে আসলাম বন্ধুরা এখন। এবার আমরা যাব এনাদের সেলের দিকে। আসলে এনারা যে যে কক্ষে বন্দী ছিলেন সেই সব কক্ষগুলো আমরা এখন ঘুরে দেখব। আর এই হচ্ছে সেই জায়গাটা, চলো। এটা কি তো বুঝতে পারছি না, হাত দেওয়া নিষেধ ভেতরে লেখা আছে। চলো। আচ্ছা, এই কারাগারে ডক্টর বিধানচন্দ্র রায় বন্দী ছিলেন 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত। ওনার একটা মূর্তি ভেতরে রাখা আছে।
এইটা হচ্ছে ডক্টর বিধানচন্দ্র রায়ের সেল। আমরা এই দিক দিয়ে আসলাম, ডক্টর বিধানচন্দ্র রায়ের সেলটা ডান দিকেই ছিল। বাইরে বেরিয়ে এসে এই দিক দিয়ে সোজা এসে এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উপরে উঠে যাব। চলো উপরে গিয়ে দেখা হচ্ছে। উপরে উঠে এসছি আর শর্মিতা ওই যে উঠছে, হাঁপিয়ে গেছে। একদম খাড়া সিঁড়ি তো, দেখুন কতটা খাড়া সিঁড়ি। চলুন এবার এই দিকে যাব, আমরা এই দিকে যাব। নেতাজি কক্ষ, এই সেলটার মধ্যে নেতাজি বন্দী ছিলেন। পরে এই সেল থেকেই উনি ছদ্মবেশে পালিয়ে যান 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত। আর দেশবন্ধু কক্ষ, এবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস এই কক্ষে বন্দী ছিলেন 14ই ফেব্রুয়ারি 1922 থেকে 9ই আগস্ট 1922 পর্যন্ত। আর এটা হচ্ছে দেশপ্রিয় কক্ষ। এবার যাচ্ছি দেশপ্রিয় কক্ষ। দেশপ্রিয় যতীন্দ্র মোহন সেনগুপ্ত, ওনার একটা প্রতীকী এখানে রাখা আছে। এপ্রিল 1930 থেকে 22, আচ্ছা, এপ্রিল 1930 সালে একবার, তারপরে আবার 1932 সালের 22শে অক্টোবর থেকে 5ই জুন 1933 পর্যন্ত এই কারাগারে ছিলেন বন্দী। আর এখান থেকে বাইরের দৃশ্যটা ঠিক এরকম। এখন আস্তে আস্তে অনেক লোকজন আসছেন। আর এই দিকটা ছিল ওই ফাঁসির মঞ্চ, গাছের পাতার জন্য দেখা যাচ্ছে না এই দিকটা। চলুন অন্যদিকে যাওয়া যাক এবার। আমি এখন যাচ্ছি নেহেরু কক্ষর দিকে, মানে যে সেলে জওহরলাল নেহেরু বন্দী ছিলেন সেই সেলে এখন আমি যাব। এই যে পিছনেই দেখতে পাচ্ছ নেহেরু কক্ষ লেখা আছে। চলো এর ভেতরে আমি ঢুকি। চলো এই নেহেরু সেল, এখানে ঢুকবো। এই যে ইন্দিরা গান্ধীর প্রতীকী জওহরলাল নেহেরুর মেয়ে বসে আছে। বাবা কারাগারে, মেয়ে বাইরে বসে আছে, অপেক্ষা করছে বাবা কখন বেরোবে। এই যে ভেতরে বসে আছেন জওহরলাল নেহেরু। নেহেরু কক্ষ। আর এই যে জওহরলাল নেহেরু গালে হাত দিয়ে বসে আছে, আমাকে জেলে ঢুকিয়ে দিল। চলো, কতদিন থেকে? 17ই জানুয়ারি 1934 থেকে 7ই মে 1934 পর্যন্ত এই কারাগারে উনি বন্দী ছিলেন। চারিদিকে গাছ আর গাছ, গাছগাছালিতে ভর্তি, আর গাছের মধ্যে ফলও ভর্তি। जवाहरलाल नेहरू এই যে নেহেরু কক্ষ, এখান থেকে আমি বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়েই বাঁ দিকে এটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরি অ্যান্ড সেমিনার হল হচ্ছে এটা। চলো একটু ভেতরটা একটু ঘুরিয়ে দিই তোমাদেরকে। এটা হচ্ছে লাইব্রেরি। খুব সুন্দর।
লাইব্রেরি থেকে বেরিয়ে গেলাম এখন আমরা বন্ধুরা, আর লাইব্রেরি থেকে বেরিয়ে বাঁ দিকে হচ্ছে এক্সিট, ওইদিকে যাব না, আমরা এখন ডান দিকে যাব। ওল্ড গোডাউন, পুরনো গোদামঘর। চলো এই দিকটা। হ্যাঁ, লাইব্রেরির মধ্যে এসি ছিল, ঠান্ডা, কিছুক্ষণ জিরিয়ে নিলাম এসির মধ্যে আমরা দুজনে, আর বাইরে বেরিয়েই একদম চিরবির চিরবির করছে। বন্ধুরা আমরা এখন লাইব্রেরির পিছন দিকটা চলে এসেছি, মানে লাইব্রেরি থেকে বেরিয়ে ডান দিকে গেলাম, ডান দিক থেকে আবার হালকা ডান দিকে টার্ন নিলেই লাইব্রেরির পিছন দিকটা এইটা। এই দেখো লাইব্রেরির পিছন দিকটা, আমরা এই দিকটা দিয়ে এসেছি। আর এইখানে তাঁতকল আছে, উইভিং রুম, মানে জেলে বন্দীদের তো অনেক রকম কাজ করানো হতো, তো এই কাজটাও করা হতো। তাঁতিও মানে তাঁতকলও এখানে ছিল, মানে তাঁত বোনা হতো ভেতরে আগেকার দিনে। চলো তোমাদেরকে এই তাঁতকলটা দেখাই, এখানে কি হচ্ছে ভেতরে। একটা প্রতীকী দেখতে পাচ্ছি, ডামি, চলো তোমাদেরকে দেখাই। এই যে তাঁতকল, আর এইদিকে টয়লেটেরও ব্যবস্থা আছে, ওয়াশরুম টয়লেট এইখানটা আছে, শৌচালয়, লাইব্রেরির ঠিক পেছনটা। আর এই হলো বন্ধুরা জেন্টস টয়লেট, এখানকার মিরর আছে, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এক্সস্ট চলছে বড় বড় দুটো, ওই জন্য আওয়াজ। দেখুন বড় একটা মিরর, আর এইদিকেও মিরর, দুদিকেই হ্যান্ড ওয়াশের জায়গা আছে, তিনটে পুরো, সঙ্গে হ্যান্ড ওয়াশও আছে। আর দেখুন কত বড়, কত পরিষ্কার এখানকার টয়লেট। আর এটা হচ্ছে তাঁতকল, তাঁতকলের বোর্ডটা এইটা। চলো ভেতরে ঢুকি। এখানে সব প্রতীকী রাখা আছে, আর অরিজিনাল মেশিনগুলোও রাখা আছে, ওগুলো প্লাস্টিক দিয়ে মোড়া দেখছি। জেলে বন্দি কয়েদিদের দিয়ে এখানে তাঁত বোনানো হতো, তার এই যে প্রতীকী এগুলো দেখো। চরকায় সুতো কাটা হচ্ছে। আর এই যে তাঁতের মেশিন, এগুলোকে প্লাস্টিক, হ্যান্ডলুম, হাতে বোনা, প্লাস্টিক দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে, অনেক কটা আছে। এত লম্বা, পুরো একদম হল ঘরের মতো তাঁতকলটা। হাতে বোনা চরকায় সুতো কাটা হতো আগেকার দিনে প্রথমে, তখন তো আর মেশিন ছিল না। এই যে উনান, চৌবাচ্চা সবই এখানে আছে। এইটা কি দেখি একটুখানি। চলো, এই যে হচ্ছে লম্বা তাঁতকল এটা। এর মধ্যে সেলফি জোনও আছে, তোমরা এখানে আসলে সেলফি ক্লিকও করতে পারবে, যেরকম লাইব্রেরির মধ্যে আছে দেখালাম, এখানেও আছে। লাইব্রেরির দরজা দিয়ে ঢুকলে তোমরা ডান দিকে সেলফি জোন পেয়ে যাবে, আর এখানেও সোজা ঢুকলে সেলফি জোন। চলো তোমাদেরকে দেখাচ্ছি তাঁতকল। আর এই যে তাঁতকলের সামনেই সেলফি জোন, এখানে তোমরা দাঁড়িয়ে ছবিও তুলতে পারবে, অসুবিধা নেই কোনো। আর লাইব্রেরির মধ্যেও সেলফি জোন আছে, লাইব্রেরির দরজা দিয়ে ঢুকে ডান দিকেই
সেলফি জোনটা তোমরা পেয়ে যাবে। ওখানে আমরা অনেক ছবি ক্লিক করেছি। তোমরা যারা যারা আসবে আমার এই ভিডিওটা দেখে পরবর্তী সময়, তারা এখানে সেলফি ক্লিক করতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু হাত দেবে না কিছুতে, কোনো জিনিসে, এগুলো তো সব সংরক্ষিত জিনিস, এগুলোতে হাত দিও না, তাহলেই হবে। এই দেখো সেলফি জোন। চলো আমরা একটু ছবি ছাপা ক্লিক করে নিই। শর্মিতা বাইরেটা ঘুরছিল, শর্মিতাও চলে এসছে। চলো আমরা এখন সেলফি ক্লিক করব। হ্যাঁ, তাৎকল এটা ছিল। বন্ধুরা, সব যে জায়গাগুলো আছে সব জায়গাগুলোর বাইরে এরকম অডিও স্ক্যানার আছে, মানে অডিও গাইডের জন্য কিউআর কোড স্ক্যান করলে তোমরা অডিও ভার্সনে এর সম্বন্ধে, এই জায়গার সম্বন্ধে জানতে পারবে। এই দেখো আমরা একটা করছি, গুগলে গিয়ে স্ক্যানার বলে সার্চ করা হলো। হ্যাঁ, এই যে স্ক্যানার দিয়ে স্ক্যান করা হচ্ছে। এটা নেটটা অন করে রাখতে হবে, একটু দূর থেকে নিতে হবে। এই যে স্ক্যান হয়ে গেল মোবাইলে, ওয়েবসাইট। এবার ওয়েবসাইটে যেতে হবে এখান থেকে। এই দেখো চলে আসলো। তাৎকল ভারতবর্ষে ব্রিটিশ আমলে কারা অন্তরালে কয়েদিদের কঠোর পরিশ্রম করতে হতো, দেখেছো, এবং তাদের উপর চলতো অকথ্য অত্যাচার। অডিও এমনকি ব্রিটিশ আইন ভাবেও তোমরা এই ব্যাপারটাকে জানতে পারবে, মানে এই এলাকা সম্বন্ধে জানতে পারবে। চিকিৎসা সংক্রান্ত নানা পরীক্ষা নিরীক্ষা। 1947 পূর্ববর্তী সময়ের জেল জীবনের অর্থ কঠোর পরিশ্রম ও সমস্ত অধিকার থেকে বঞ্চিত। এগুলো সব জায়গায় রয়েছে। হ্যাঁ, যে কটা জায়গা আছে দেখার মতো, মানে ওই সেলগুলো গেছিলাম, চিত্তরঞ্জন, দেশবন্ধু চিত্তরঞ্জন বা নেতাজি সুভাষচন্দ্র বোস যেসব সেলে বন্দি ছিলেন, ওই সব সেলের সামনেও এরকম কিউআর কোড ছিল অডিও গাইডের জন্য। ওখানে গেলেও তোমরা অডিও স্ক্যান করবে, এই কিউআর কোডটা স্ক্যান করে এইভাবেই তোমরা সেই সেল সম্পর্কে জানতে পারবে। বন্ধুরা, আমরা এই দিকটা গেছিলাম, ওই যে তাঁতকল দেখালাম তোমাদেরকে, আর এই দিকটাই ওয়াশরুম আছে তাঁতকলের ঠিক ডান দিকে। আর এবার আমরা, এইটা হচ্ছে লাইব্রেরি বিল্ডিং, যেখানে এসি ব্যবস্থা আছে। আমরা এই রাস্তাটাতেই এসছিলাম, আর এই সামনেটাই হচ্ছে, এবার এই জায়গাটা যাব, দ্বীপান্তরে বন্দি জীবন, এই জায়গাটা আমরা এখন যাব। চলো। যারা দ্বীপান্তরে থাকতেন, মানে অন্যান্য দ্বীপে যেমন আন্দামানে যাদেরকে নির্বাসিত করা হতো, তাদেরকে ওখানকার বন্দি জীবন তাদের কেমন ছিল সেইটাই এখানে দেখানো হয়েছে। চলো আগে নিচটা দেখে নিই। এই দেখো একটা ডামি এখানে রাখা আছে, চাবুক দিয়ে বেঁধে পেটাচ্ছে। এরকমই আগে ব্রিটিশ সরকার করতো। এখান দিয়ে এবার ভেতরে ঢুকবো। দেখো এখানটা এলইডি ব্যবস্থাও আছে, এখানে দেখানো হচ্ছে। আর এই হচ্ছে আমাদের জেল চত্বরের প্রতীকী, না এটা হচ্ছে সেলুলার জেলের প্রতীকী। আন্দামানে যে সেলুলার জেল আছে সেই জেলের প্রতীকী এটা, একটা ডামি। এই যে, আর এখানে লিস্ট দেওয়া আছে ফ্রিডম ফাইটার্স যারা সেলুলার জেলে 1909 থেকে 1921 সাল পর্যন্ত বন্দী ছিলেন, তাদের লিস্ট বেঙ্গল থেকে। টোটাল 46 জন টোটাল বাংলা থেকে সেলুলার জেলে বন্দী ছিলেন, নির্বাসিত করা হয়েছিল ওনাদেরকে। এটা হচ্ছে 1932 সাল থেকে 1938 সাল পর্যন্ত 168 জনের এখানে লিস্ট আছে বন্ধুরা। আবার এখানেও আছে, অনেক আছে তো, 138 নয়, আসলে এখানে দেখছি 338 হয়ে গেছে এই লিস্টে, মানে একটা জায়গায় ধরেনি, এইটাও আছে লিস্টের সঙ্গে 1932 থেকে 1948 সাল পর্যন্ত বাংলা থেকে যারা যারা সেলুলার জেলে নির্বাসিত হয়েছিলেন
বন্দী হয়েছিলেন, বন্দি দশা কাটিয়েছিলেন, তাদের এটা লিস্ট 338 জনের লিস্ট। আর এই হচ্ছে সেলুলার জেলের প্রতীকী বানানো হয়েছে, যেটা আন্দামানে। আর এই হচ্ছে এই ঘরটা, পুরোটা সুন্দর সাজানো হয়েছে। আমরা এখন এখান থেকে বেরিয়ে এই বিল্ডিংটারই দোতলায় উঠবো। ওই তো সিঁড়ি আছে, বন্ধ আছে দেখছি, যদি ওঠা যায় তো ভালো। আচ্ছা, এই যে সিঁড়ি, লোহার সিঁড়ি গোল গোল ঘুরে উঠেছে, দেখা যাক বন্ধ কি খোলা। না, সিঁড়ি তো খোলা আছে, চলো উঠি উপরে। এই হলো সেই সিঁড়ি, লোহার সিঁড়ি একটু আগে দেখালাম। এই সিঁড়ি বেয়ে এখন আমি ওপরে উঠে যাব। চলো ওপরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো উঠে গেছে দেওয়াল বেয়ে, দেওয়ালের গা ঘেঁষে সিঁড়িটা উঠে গেছে। চলো ঘরের মধ্যে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওপরে কি কি আছে। বন্ধুরা, সিঁড়ি বেয়ে উপরে উঠে আসলাম। এই যে দরজা, আর এই আমরা ঢুকে পড়েছি। দেখো ভেতরটা, এই হচ্ছে ঘরের পুরো ভেতরটা। এখানেও একটা এলইডি লেখা, এই যে একটা এলইডি এখানেও একটা লাগানো আছে। সেলুলার জেলের সম্বন্ধে এখানে বিভিন্ন ছবি ভেসে উঠছে, আর এইগুলো আছে। আর এইভাবে বেঁধে রাখা হতো সেলুলার জেলে, যাদেরকে নির্বাসিত করা হতো তাদেরকে এইভাবে বেঁধে রাখা হতো। বাংলা থেকে যারা বা অন্যান্য রাজ্য থেকে ভারতবর্ষের যাদেরকে নির্বাসিত করা হতো তাদেরকে এইভাবে বেঁধে রাখা হতো, আর এইভাবে কাজ করানো হতো। আর এই ছিল ড্রেস, মানে সেলুলার জেলে বন্দীদের এই হলো ড্রেস। এইভাবে কাজ করা হতো। ওখানে তো নারকেল প্রচুর, আন্দামানে নারকেল ভাঙানোর কাজ এখানে একজন করছেন, তার প্রতীকী। আর এই তাদের খাওয়ার জন্য একটা জল খাওয়ার জন্য শুধু একটা ভাঙা জার ছিল, ভাঙা কলসি টাইপের বা কলসি ছিল ওখানে, শুধু জল খাওয়ার ব্যাপারে, জল খাওয়ার ব্যবস্থা সম্পর্কে ওখানে শুধু একটা কলসি ছিল। আর এই যে এরা তিনজন বাংলা থেকে সেলুলার জেলে নির্বাসিত হয়েছিলেন, যাদের উপর সবচেয়ে বেশি কষ্ট করা হয়েছিল, বেশি অত্যাচার করা হয়েছিল ব্রিটিশ সরকারের তরফ থেকে। এই তিনজনের উপরে সবচেয়ে বেশি কষ্ট আর অত্যাচার করা হয়েছিল। এই তিনজনের উপর সবচেয়ে বেশি নৃশংস অত্যাচার করা হয়েছিল, আর এদেরকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছিল। চলো এবার অন্যদিকে যাওয়া যাক, এখান থেকে বেরোই এবার। আর কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো ঘুরে ঘুরে। আর এই বিল্ডিংটার বাইরে থেকে, মানে উপর থেকে নিচের ভিউটা ঠিক এরকম। এই যে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে উপরে উঠে এসেছিলাম, লোহার সিঁড়ি, চারিদিকে গাছ আর গাছ।
কিন্তু এত প্রখর রৌদ্র, খুবই কষ্ট এই গরমের মধ্যে। বাইরে এই বিল্ডিংটায় কাজ হচ্ছে, আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা, পাথর কাটা বা কিছু কাটা হচ্ছে, পাথরই কাটা হচ্ছে। ওই যে লোহা কাটা হচ্ছে, নিচে দাদারা কাটছেন, কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, রিনোভেট হচ্ছে এই জায়গাটা। চলো নিচে নেমে যাই, অন্যান্য জায়গাগুলো তোমাদেরকে দেখাই, আর কি কি দেখার জায়গা আছে এখানে। বন্ধুরা আমরা এখন এই বিল্ডিং থেকে নেমে আসলাম, উপরে তো দেখালাম কি কি ছিল, এই যে সেই লোহার সিঁড়ি নিচে নেমে আসলাম। এবার আমরা ঢুকবো এই জায়গায়, সেল নম্বর 1 and 2 সাধারণ কক্ষ। এই যে সেই অডিও গাইডের জন্য কিউআর কোড স্ক্যান, এখানে স্ক্যান করলে আপনারা দেখতে পাবেন, মানে শুনতে পারবেন এই সেলটা সম্বন্ধে। চলুন ভেতরে যাই। এই যে সেল, এরও উপরে দোতলা কেস আছে। চলো সিঁড়ি দিয়ে উঠে যাই। সাধারণ কক্ষ দুটো আছে এখানে, সেল, ছোট ছোট সেল। আর এই হচ্ছে সেলের বাইরেটা। চলো নেমে গেলাম, লাফ দিয়ে নেমে গেলাম। ওই দরজা দিয়ে আমি ঢুকেছিলাম। কি সুন্দর একটা নিম গাছ, জাম গাছ, গাছে গাছে ভর্তি। আবার এখানেও আছে, দেখো এই সেলটা আবার খোলা আছে। চলো সেলের ভেতরে ঢুকবো। ঢুকে গেলাম এই সেল, জেলখানা, ঢুকে পড়েছি জেলে। এই দরজা এইরকমভাবে এই সব সেলে রাখা হতো কয়েদিদের, মানে এখনও রাখা হতো। কয়েক বছর আগে এটাকে সংগ্রহ সাদা করে দেওয়া হয়। বন্ধুরা আমি এখন আছি কয়েকখানার ভেতরে। এই যে খোলা গেট ছিল, ঢুকে গেছি। এই হচ্ছে কয়েকখানা, আর উপরে এই একটা ছোট ঝাঁঝরি, যেরকম সিনেমা হলে দেখা যায়। এই হচ্ছে কয়েকখানা, কোনো বসারও যায় না। সাধারণ সেল এটা, সাধারণ সেল এটা, বসার জায়গা নেই। চলো বাইরে বেরোই। সেলের বাইরে চলে এসেছি। এই জায়গায় মোট 5খানা সেল আছে। এই যে এই বিল্ডিংটা দেখছো, ওপরেও আছে, ওপরেও ওরকমই থাকবে। ওপরে আর গেলাম না, একই হবে। সাধারণ সেল এটা, বাইরে লেখাই আছে সেল নাম্বার 1, নিচেরটা, নিচের পোর্শনটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরটা হচ্ছে সেল নাম্বার 2। 5টা 5টা করে খোপ আছে প্রত্যেকটা ফ্লোরে। এই যে বাইরের পরিসরটা, কত উঁচু উঁচু পাঁচিল। আর এই দিকটা দিয়ে আমি এসেছিলাম, ওই যে গেট দেখা যাচ্ছে। চলো বেরিয়ে যাই, বেরিয়ে বাকিগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো আম গাছ, আম গাছে আম ঝুলছে। এগুলো সব এখানকার কর্মীদের পেটে যাবে, মানে সিকিউরিটি যারা আছে বা গার্ড যারা আছে, সব তাদের পেটে যাবে। প্রত্যেক কটা গাছে ফলে ভর্তি, প্রত্যেক কটা গাছ ফলে ভর্তি। যত গাছ এখানে দেখছো ফলের গাছ, সব কটাতে বড় বড় ফল ঝুলছে। আম বলো, জামরুল বলো, বেল বলো, এটা একটা বাতাবি লেবু গাছ, পিছনে আতা গাছ, পেয়ারা গাছ, সব গাছে ফল ভর্তি। চলো বেরিয়ে গেলাম। এবার যাব এখানে সেল নাম্বার 3। এগুলো নর্মালি সেল, এইদিকে আর গেলাম না। দরজায় তালা দেওয়া নেই, যাওয়া যেতেই পারে, কিন্তু গেলাম না, দরকার নেই। আর সেল নাম্বার 4, এটা হচ্ছে পুলিশ মিউজিয়াম। চলো ভেতরটা যাই। এই যে ঢুকে গেলাম। সিঁড়ি দিয়ে উঠে গেলাম। এই যে করিডর, আর এই হচ্ছে মিউজিয়াম। বাবা এসির প্রচুর আওয়াজ ভেতরে। চলো ভেতরটা ঢুকে দেখাই। ক্রিস্টাল, বিভিন্ন ধরনের ক্রিস্টাল এখানে। এই দেখো পিতলের বোমার খোল, এগুলো সব বোমার খোল। বোমের শেল, পিতলের বোমের শেল, পিতলের বোম এটা।
ভেতরটা, মুরারি পুকুর। আর এই এসিটা তো প্রচুর আওয়াজ করছে, শুনতেই পাচ্ছ এই এসির আওয়াজ, প্রচুর আওয়াজ করছে এই এসিটা। এই ঘটা থেকে এখন বেরিয়ে আসলাম, এবার এই ঘরে ঢুকবো। চলো। সব এসিগুলোর একই অবস্থা, আওয়াজ যা দিচ্ছে। পুরোদিন এই ধরনের বন্দুক ব্যবহার করা হতো। বন্দুক, বোমের খোল আর বন্দুক। চলো এখান দিয়ে বেরোই। এবার এই ঘরটায় ঢুকবো। এখানে আছে, এগুলো এক ধরনের বোমের শেল, দেখো। এবার এই রুম, এখানে অনেকগুলো রুম আছে। বুলেটের হেডের পিস সেই সময়কার। এবার এই ঘরটা,
এই আর্মসগুলো এনারা ব্যবহার করেছিলেন। এসি প্রচণ্ড আওয়াজ করছে। এখানে মানুষের কোলাহল নেই, কিন্তু এসির কোলাহল প্রচুর। এবার এই রুমটায় ঢুকবো, রুম নম্বর 6 এটা। বন্ধুরা আছে কিন্তু আমি এই জায়গাটা পুরোটা তোমাদের কিন্তু একদম খুঁটিয়ে খুঁটিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, তাই ভিডিওটা কিন্তু একটু বড়ই হয়ে যাচ্ছে, তাই তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এটা 7 নম্বর রুম। এখানে টোটাল মোট 14খানা রুম আছে, 14খানা। দেখো বাঘা যতীন এই পিস্টলটি ব্যবহার করেছিলেন। যেটা কলকাতায় ভূপেন্দ্র কুমার দত্তের কাছে ছিল সেই সময়। ভূপেন্দ্র কুমার দত্তর কাছ থেকে এই রিভলভারটা বাজেয়াপ্ত করা হয়। সাত নম্বর রুম থেকে বেরিয়ে এবার 8 নম্বর রুম। নম্বর রুমে বীণা দাসের স্ট্যানলি জ্যাকসনকে হত্যার চেষ্টা।
নম্বর 10। এবার যাবো 10 নম্বর ঘরের দিকে। না, 10 নম্বর ঘর থেকে বেরোলাম, এবার যাব, এই তো ঢুকবো এবার রুম নম্বর 11। নম্বর গাদা বন্দুক আর বন্দুক। রুম নম্বর 13, ক্রিস্টাল। ক্রিস্টাল লেখা আছে কিন্তু এখানে সব সোর্ড দেওয়া আছে। ক্রিস্টালের সম্পর্কে দেওয়া হয়েছে এখানে, কিন্তু ডিসপ্লেতে সোর্ড রাখা হয়েছে সেই সময়কার ব্যবহৃত ঢাকা ষড়যন্ত্র মামলা 1910। দেখো স্পিড, এই ক্রিস্টালটার কতগুলো মুখ, 1 2 3 4 5 6 7 8। বাবা, গুলি কোনটা দিয়ে বেরোতো কে জানে। এটার আবার 4টে মুখ, একসঙ্গে কি 4টে গুলি বেরোতো? বন্ধুরা তোমরা জানলে কমেন্ট করো। আর এই ক্রিস্টালটা দেখো অনেকটা টমি গানের মতো, তাই একটা একটা করেই বেরোতো, রাউন্ড 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 16টা চেম্বারে। এবার লাস্ট রুম হচ্ছে 14 নম্বর, আগ্নেয়াস্ত্রের ইতিহাস। এই দেখ, অজিত কুমার ব্যানার্জি IPS।
পুলিশ মিউজিয়ামের 14টা ঘর দেখা কমপ্লিট হয়ে গেল। প্রায় এতক্ষণ তোমাদেরকে পুলিশ মিউজিয়ামটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। 14খানা ঘর, প্রত্যেকটা ঘরে অনেক ধরনের আগ্নেয়াস্ত্র আছে আর প্রত্যেকটার ইতিহাস দেওয়া আছে, দেওয়ালে চিত্রিত করা হয়েছে, তোমাদেরকে দেখালাম। আর এই হচ্ছে মিউজিয়ামের বাইরের পরিসরটা, গাছে ভর্তি, গাছের কোনো অভাব নেই এখানে। খুব সুন্দর পরিবেশ, শান্ত। চলো এবার বাইরে বেরোই, অন্যান্য জায়গাগুলো দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো কাঁঠাল গাছটা, কাঁঠালের ছড়াছড়ি, সবাই ছোট ছোট। পুরো কাঁঠাল গাছটা গোড়া থেকে মাথা পর্যন্ত কাঁঠাল। এখানকার প্রত্যেক কটা গাছ ফলের গাছ, ফলে ভর্তি। এই যে একটা সবেদা গাছ, সবেদাগুলো দেখতে পাচ্ছ কিনা বলতে পারছি না, অনেক সবেদা ঝুলছে। বন্ধুরা, পুলিশ মিউজিয়াম থেকে বেরিয়ে আসলাম বাইরে, আর এখন যাব ঠান্ডা জল পড়তে। এখানে ঠান্ডা জলও পাওয়া যায়। চলো জলের জায়গাটা দেখাচ্ছি। আর এই দেখো মাথার উপরে আম গাছটা দেখেছো, কত বড় বড় আম ঝুলছে। আমগুলো কিন্তু সাইজ অনেক বড়, দেখতে এখান থেকে ছোট লাগছে কিন্তু অনেক বড় বড় আমের সাইজ। চলো এখন জলটা ভরি, ঠান্ডা জল। এই যে রুমটা, দ্বীপান্তরে বন্দি জীবন, এই রুমের পেছনেই এই দেখো ঠান্ডা জলের মেশিন বসানো আছে, পানীয় জল লেখা আছে। এখান থেকে জল নিয়ে নেবো আর এই দিকটা যাব, জল নিয়ে জল খেয়ে এই দিকটা যাব। এই দিকে অনেক কিছু দেখার আছে। চলো এখান থেকে আগে জলটা ভরে নিই, ঠান্ডা পানীয় জল। বন্ধুরা, এবার আমরা যাব নজরুল কক্ষের দিকে। ওই যে নজরুল কক্ষ, আর এই সেই ঠান্ডা জলের জায়গা। চলো নজরুল কক্ষের দিকে যাই, দেখি ভেতরে কি আছে। নজরুল কক্ষ, এই দিকটা তো ঘিরে দিয়েছে, এইদিকে আর যাওয়া যাবে না, শুধু এই ঘরটাই। সিঁড়িটা দেখি, সিঁড়িটা ওঠা যাবে না। এই যে এই ধরনের কথা বলছিস না, 6 মাস পরে ওর মেয়ে বিয়ে করলো, 6 মাস পর মার্চে বিয়ে করলো, দুর্গাপুজোর মাসে একটা নেক্সট মরে গেল। নজরুল ইসলামের সমস্ত বই এখানে রাখা আছে। আর এই হচ্ছে ছবি, নজরুল ইসলাম, তার স্ত্রী এবং 2 সন্তান, পুত্র সন্তান। কথা বলতো না, কথা বলে আমি জানিয়েছি, তখন কথা বলতাম একটু ডেট দিতে পারি না, আমি ওকে কথা বললে দিতে পারি, ওর কথা বলে পরে শুনি। তারপরে তো মানে দুর্গাপুজোর সময় ফোন করেছিল, বাবুর জন্মদিন ছিল, জন্মদিন হ্যাঁ করেছিল, ওখানে বাবু কাঁদছিল বলে। নজরুল ইসলাম কবিতা লিখছেন, দেখি কি কি কবিতা লিখেছেন উনি। বন্ধুরা, দেখালাম নজরুল ইসলাম, দেখলেন কি সুন্দর কবিতা লিখছেন বসে বসে। তাদের সঙ্গে আমরা কিছু ছবিও তুলে নিলাম। মানে নজরুল ইসলাম, হ্যাঁ নজরুল ইসলামকে পুরো একদম সত্যিকারের লাগছে। নজরুল ইসলামের পাশে দাঁড়িয়ে আমরা ছবিও তুলে নিলাম। আর দেখলেন তো কি সুন্দর পা ছড়িয়ে একদম গল্প জুড়ে দিয়েছে। এটাই হচ্ছে সরকারি জায়গার অবস্থা। সরকারি জায়গায়
ফাঁকিবাজি বেশি হয়, কাজ কম হয়, দেখতেই পারলেন। আর ওইদিকে লাইব্রেরির মধ্যেও সমস্ত যে সিকিউরিটি গার্ডগুলো আছে সব এসে এসির হাওয়া খাচ্ছে কাজবাজ বাদ দিয়ে। এটা যদি বেসরকারি জায়গা হতো তাহলে একদম জায়গায় জায়গায় সবাইকে থাকতে হতো, ফাঁকিবাজি আর মারা যেত না, ফাঁকি আর মারা যেত না। আর সরকারি জায়গায় দেখতেই পেলেন কাজের থেকে ফাঁকিবাজি বেশি, কি আর বলা যাবে। চলুন অন্য জায়গাগুলো আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর আমরা যাব ঐতিহাসিক কারাকক্ষের ভেতরে। চলো তোমাদেরকে ঐতিহাসিক কারাকক্ষটা দেখাই। আর এই দিকটা ছিল নজরুল কক্ষ, ঠিক উল্টো দিকে। চলো ভেতরে ঢুকি, ওই যে গেট, তর্মিতা ঢুকছে, চলো আমিও ঢুকি। এই গেট, বড় গেট, চলো ভেতরটা ঢুকি। এই দিকটা দেখি, এই দিকটা পরে যাব। বন্দীদের জীবন চর্চা, চলো ওই সোজা অনেকে গেছে, চলো আমরা ওইদিকে যাই। এদিকটা আগে যাই। 106 নম্বর কয়েদি। এই দেখো কারাগারে কি কি কাজ করা হয় বা করানো হয়। এই যে স্নানাগার, যারা কারাগারে থাকেন, বন্দি জীবন যাপন করেন, তাদের জায়গা। কেউ স্নান করছেন, কেউ বসে আছেন। সেখানে রান্না বান্না হচ্ছে। মাসাজ হচ্ছে এইদিকে মাসাজ হচ্ছে, মাসাজ। ওইদিকে চা বানানো হচ্ছে, ওইদিকে স্নান হচ্ছে, এখানে গল্প গুজব হচ্ছে কিভাবে জেল থেকে পালানো যায়। স্নান করা, কাপড় কাচা। চলো এই দিকটা হয়ে গেল, এবার ওইদিকে যাব। বন্ধুরা এই দিক দিয়ে এবার বেরিয়ে আসলাম, এবার সামনেটায় যাই। নাপিত চুল কাটছে, জেলার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। হ্যাঁ টাইম দেখে, টাইমে চুল কাটতে হবে, নাহলে গর্দান যাবে। 103 নম্বর কয়েদি। চাবুক পেটা হচ্ছে, বেদে চাবুক পেটাচ্ছে। বন্ধুরা ঐতিহাসিক কারাকক্ষ থেকে এখন আমরা বেরিয়ে আসলাম, আর ভেতরে দেখলেন কারাগারে বন্দিরা কীভাবে জীবনযাপন করতো সেটা দেখানো হয়েছে। এবার এই রাস্তাটায় ঢুকবো, স্ট্রিট নাম্বার 7, পাশেই সোজা যাই, দেখি কি আছে। বন্ধুরা চলে এসছি। আচ্ছা এইখানে লাইট অ্যান্ড সাউন্ড হয়, দেখুন এই মাঠের মধ্যে গ্যালারি আছে ভেতরে, ওই যে কালো কালো সিট দেখা যাচ্ছে জুড়ে, ওইখানে বসে দর্শকরা লাইট অ্যান্ড সাউন্ডটা দেখেন। চলুন আমরা এই দিকটা আগে যাই। এই যে ফুড জোন, এই দিকটা, এখানে খাবারের
জন্য এই দিকে এই রাস্তাটা। আলিপুর জেল হসপিটাল। আচ্ছা, এই বিল্ডিংটাতে আগে হাসপাতাল ছিল, মানে যখন মিউজিয়ামটা হয়নি, মিউজিয়ামের আগে তো এটা জেল ছিল, তখন জেলে বন্দি কয়েদিদের এখানে চিকিৎসা করা হতো। আলিপুর জেল হসপিটাল, এখানেও কিউআর কোড আছে, স্ক্যান করে এর সম্বন্ধে মানে এখানকার ইতিহাস জানা যাবে। চলো এই হলের মধ্যে ঢুকি। এখানে সব সার্টিফিকেট আর মেমেন্টো রাখা আছে, পুরো গ্যালারিটা জুড়ে সার্টিফিকেট আর মেমেন্টো। কন্যাশ্রী কাপ, চলো এবার এই দিকটা যাই। দেখো রিভলভার, কত বড় রিভলভার। এর মধ্যে আবার কি আবার ফুল দিয়ে রেখেছে। রুম নম্বর 101। নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্পর্কে এখানে দেওয়া হয়েছে। চলো ভেতরটা ঢুকি। এখানে অনেকের সম্বন্ধেই দেওয়া হয়েছে। নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, অনেকের সম্বন্ধে এখানে দেওয়া হয়েছে। আর এটা হলো নেতাজির ট্রাভেল রুট ম্যাপ, মানে নেতাজি ভারতবর্ষ থেকে যেসব দেশে গেছিলেন তার একটা ট্রাভেল রুট ম্যাপ পরপর আছে। ভারতবর্ষ থেকে যে যে দেশে গেছেন পরপর করে রুট ম্যাপটা সাজানো হয়েছে। বন্ধুরা, আমরা এখন এই রুম নম্বর 101 থেকে বেরিয়ে আসলাম। এই যে সেই বড় বন্দুক,
এরপর এই রুম নম্বর 103, দেখি এর মধ্যে কি আছে। আর এখানে সব মমতা ব্যানার্জি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা বই। হ্যাঁ, আর এই দেখুন মাননীয়া চা তুলছেন বাগানে, তার ছবি এখানে। বন্ধুরা, রুম নম্বর 103 থেকে বেরিয়ে আসলাম। এখানে সব মমতা ব্যানার্জির লেখা, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর লেখা বই আছে। দেখালাম তোমাদের সব কিছুই। চলো এবার এই সিঁড়ি বেয়ে, এই যে সেই পিস্তল, এবার এই সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, দেখি কি আছে ফার্স্ট ফ্লোরে। চলো ফার্স্ট ফ্লোরে উঠে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেওয়ালে দেওয়ালে ছবি, এই যে। আর এই যে গ্রাউন্ড ফ্লোরটা, এই ওই হলো 103 নম্বর ঘর। চলো উপরে যাই। উঠে আসলাম। এইদিকেও আছে কিছু, এইদিকেও আছে। আগে এই দিকটা যাই আমি। রুম নম্বর 201, এখানে আগে ঢুকি। এই হচ্ছে রুম নম্বর 201। ভারতের মুক্তি সংগ্রামের বাংলা। সন্ন্যাসী ফকির বিদ্রোহ ছবি দেওয়া আছে, সংক্ষিপ্ত ইতিহাসও দেওয়া হয়েছে এখানে। সতীদাহ প্রথা, এই ছবিটা। সাঁওতাল বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের কাল, ছিয়াত্তরের মন্বন্তর, সমস্ত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে এখানে দেওয়া হয়েছে এই ঘরটাতে।
রাজা রামমোহন রায়ের একটা প্রতীকী। দুশো 1 নম্বর রুম থেকে বেরিয়ে আমি ডান দিকে ঘুরলাম। এখানে আছে, আলোর জন্য দেখা যাচ্ছে না, এটা হচ্ছে বাংলার মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি, কার ওই লৌহ কপাট। চলো এখানটা দিয়ে যাই। এ দেখো বাইরে ঝুলন্ত বারান্দা টাইপের রাস্তা করা হয়েছে, ফুড কোর্টগুলো নিচে দেখা যাচ্ছে, এই সাইডেও ফুড কোর্ট আছে নিচে। চলো এই চলো ভেতরটা ঢুকি। বন্ধুরা, এই ঘরটার মাধ্যমে আমাদের ভারতীয় মহিলা স্বাধীনতা সংগ্রামীদের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরা হয়েছে। আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামে পুরুষদের সঙ্গে মহিলারাও কাঁধে কাঁধ মিলিয়ে অংশগ্রহণ করেছিলেন। আর যে সকল মহিলা স্বাধীনতা সংগ্রামী আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন তাদের ইতিহাস, সংক্ষিপ্ত ইতিহাস এখানে তুলে ধরা হয়েছে। দেখুন এই পুরো ঘরটার মাধ্যমে, এই ঘরটার মধ্যে আসলে তোমরা বন্ধুরা ভারতের স্বাধীনতা সংগ্রামী মহিলাদের ইতিহাস জানতে পারবে, সংক্ষিপ্ত ইতিহাস। দেখো পুরো ঘরটার মধ্যে ছোট করে তুলে ধরা হয়েছে। খুব সুন্দর উপস্থাপিত হয়েছে, খুব সুন্দরভাবে এই পুরো বিষয়টাকে তুলে ধরা হয়েছে। দেখো বন্ধুরা, আমি এখন ভারতের মহিলা স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা ঘরটা থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে আবার এই রাস্তা দিয়ে আমি এসেছিলাম, ওই ঘরে ঢুকেছিলাম, এই দিকে যাব। আরও অনেক কটা ঘর আছে, দেখি
কোন ঘরে আর কি আছে তোমাদেরকে দেখাই, চলো। এবার আমি ঢুকবো এই 202 নম্বর রুমে। কি আছে দেখি, এটা ভারতের মুক্তি সংগ্রামে বাংলা দ্বিতীয় পর্ব। চলো। আগের ঘরটায় ঢুকলাম, 201 নম্বর রুম যেটা ছিল ওটা প্রথম পর্ব ছিল, এটা হচ্ছে দ্বিতীয় পর্ব। এই হচ্ছে পুরো ঘরটা, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে, উপস্থাপনটা খুব সুন্দর হয়েছে। মাস্টারদা সূর্য সেনের একটা মূর্তি, আর এটা ক্ষুদিরাম বসুর মূর্তি। দেখো, বিনয় বাদল দীনেশ। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। বন্ধুরা, আমি এখন 202 নম্বর রুম থেকে বেরিয়ে আসলাম। এবার যাব 203 নম্বর রুমে, তৃতীয় পর্ব। ভারতের মুক্তি সংগ্রামে বাংলা তৃতীয় পর্ব এটা। ঘরগুলো খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে। আচার্য প্রফুল্লচন্দ্র রায়, রবি ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস। দেখুন, আর এই অপোজিট দিকেও আরেকটি দেখছি, ভারতে মুক্তি সংগ্রামে বাংলা কারার ওই লৌহ কপাট। এখানে দেখি কি আছে, সেই এই একই রকম এদিকে ঝুল বারান্দা আছে। চলে যাচ্ছি। চলে এসছি। এখানে আলিপুর
সেন্ট্রাল জেল সম্পর্কে বলা হয়েছে। ওখানকার কিছু স্বাধীনতা সংগ্রামী কয়েদিদের সম্পর্কে। মেদিনীপুর সেন্ট্রাল জেল, আলিপুর সেন্ট্রাল জেল, প্রেসিডেন্সি জেল, ওইদিকে আছে সেলুলার জেল। এবার আমি ঢুকবো 205 নম্বর রুম, দেখি এখানে কি আছে। আচ্ছা, এখানে কার্টুনের মাধ্যমে পুরো ব্যাপারটাকে তুলে ধরা হয়েছে। দেখো খুব সুন্দর। বাচ্চাদের জন্য এই ঘরটা একদম উপযুক্ত একটা ঘর। যারা বাচ্চা নিয়ে আসবেন, যাদের সঙ্গে বাচ্চা থাকবে, তারা অবশ্যই নিজেদের বাচ্চাদেরকে নিয়ে এই ঘরটাতে অবশ্যই ঢুকবেন। দেখুন খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে কার্টুনের মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে। এই আর একটা ঘর, ওই ঘরটারই আরেকটা পার্ট, এখানেও কার্টুনের মাধ্যমে তুলে ধরা হয়েছে। চলুন পাশের ঘরটায় যাই। এই ঘরটা হচ্ছে ঋষি অরবিন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি। ঋষি অরবিন্দের প্রতি শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য এই ঘরটাকে সাজানো হয়েছে, আমাদের সামনে তুলে ধরা হয়েছে। ঋষি অরবিন্দ বসে আছেন, আর এই হচ্ছে পুরো ঘরটা। বন্ধুরা, এতক্ষণ ধরে এই ঘরটাতে আমি ছিলাম, একতলা দোতলা সব কিছুই ঘুরে দেখালাম। এবার ঠিক এর অপোজিটে এই ঘরটার মধ্যে যাব। চলো দেখি ওখানে কি কি আছে দেখার মতো। স্বামী বিবেকানন্দ সম্পর্কিত এই ঘরটি। এটা সম্ভবত প্রজেকশন রুম। চলো এবার দেখি পাশে। হ্যাঁ, কিছু বোঝা যাচ্ছে না। আর এখানে পয়সা। আমাদের ভারতবর্ষে আজ পর্যন্ত যত ধরনের পয়সা
চালু হয়েছিল সবার এক একটা করে প্রতীকী এখানে লাগানো হয়েছে। এইগুলো সব সেম, নিচের দিকে যেগুলো দেখছো উল্টো দিকে মা দুর্গা, এই একটা মূর্তি আর ওই দিকে একটা মূর্তি আছে। হাফ পয়সা, আর দেখো কত পয়সা, যত ধরনের আনা, 1 পয়সা, 9 পয়সা, সমস্ত এখানে প্রতীকী তুলে ধরা হয়েছে। আর এই যে মা দুর্গার আরেকটি মূর্তি, এটা হিটকোর তরফ থেকে, হয়তো হিটকোতে পুজো হয়েছিল, সেই মূর্তিটা এখানে আনা হয়েছে। আমার ঠিক জানা নেই, যদি বন্ধুরা তোমরা কেউ জেনে থাকো তাহলে এই ব্যাপারে আমাকে কমেন্টে জানিও। দু আনা 1949 সালে, সঙ্গে আরো কিছু পয়সা, 3 পয়সা। এই দিকটা বন্ধ আছে নাকি প্রদর্শনী কক্ষ, ওয়ার্ড নম্বর 5 ওই দিকেও ছিল, এই দিকটা একটু দেখে নিই। ওয়াও, এই দেখো এখানে সমস্ত বিপ্লবীদের সংক্ষিপ্ত ইতিহাস দেওয়া হয়েছে। এটা কি জিনিস আমি জানি না, বুঝতে পারছি না, লেখাও নেই। তোমরা যদি বন্ধুরা জেনে থাকো কমেন্টে অবশ্যই জানিও আমাকে। গামছা দিয়ে পুটলি করা হয়েছে, ভেতরে কি আছে বোঝা যাচ্ছে না, তুষ বা কিছু আছে ওই জাতীয়। আর এই দেখো এই দিকটা কি আছে একটু দেখি। এই ঘরটায় ওয়াও, খুব সুন্দর। দেখো প্রজেকশনের মাধ্যমে কি সুন্দর নক্ষত্রমণ্ডল তৈরি করা হয়েছে। খুব সুন্দর লাগছে। আর এই দিকটা দেখি কি আছে।
বন্ধুরা আজকে আমাদের জেল মিউজিয়াম দেখা শেষ হয়ে গেল, কমপ্লিট হলো। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। অনেক কিছু দেখার আছে, অনেক সময় ধরে দেখতে হবে। হ্যাঁ, অনেক সময় লাগবে, কিন্তু মোটামুটি 2 থেকে আড়াই ঘন্টা সময় হাতে নিয়ে আসতে হবে এই পুরো জেল মিউজিয়ামটা দেখার জন্য। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবে। তাহলেই শেয়ার করবেন। হ্যাঁ, তাহলেই আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশান চট করে তোমাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। আর বন্ধুরা এই জায়গায় এসে একটা জিনিস আমি কমন পেলাম, সব জায়গায় ঢুকছি সিকিউরিটিরা ফোন নিয়ে ঘাটাঘাটি করছে, গল্প করছে, পা টান টান করে এসিতে বসে আছে। কিছু জিজ্ঞাসা করলে বলতে পারে না। হ্যাঁ, কিছু জিজ্ঞাসা করলে বলতে পারে না। আমি কি করে জানি? হ্যাঁ, ওই গামছাটা ঝোলানো ছিল, দেখালাম তোমাদেরকে পুটলি, ওই ব্যাপারে তো সামনে কিছু লেখা নেই, ডিটেলস দেওয়া নেই। ওদেরকে জিজ্ঞাসা করলাম, বলে আমি জানি না। আর এইদিকে সব ফাঁকিবাজি, মানে সরকারি জায়গা মানেই ফাঁকিবাজি দেখে বোঝা গেল। আজকে দেখলাম সব জায়গায় এসির মধ্যে সব সিকিউরিটিরা টান টান হয়ে পা ছড়িয়ে বসে আছে, গল্প করছে, আড্ডা মারছে। আর কি, চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা। জয় হিন্দ।